আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। ইটালিতে আমাদের চলছে তৃতীয় ধাপের কোভিড অ্যালার্ম। শুধু অ্যালার্ম বললেই চলবে না, বাস্তবিকই কোভিড তৃতীয় ধাপের একটা পর্যায়ক্রমে বেড়ে চলছে। যদিও বাড়ার সংখ্যাটা পার্সেন্টেজ খুব বেশি না, ভলিউমটা বেশি, অর্থাৎ প্রায় 2.5 লাখ 3 লাখ টেস্ট হওয়ার পর হয়তো 20,000 15,000 হইতেছে। রাষ্ট্র আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কোভিডকে নিয়ন্ত্রণ রাখা এবং কোভিড থেকে নাগরিককে নিরাপত্তা দেওয়া। নাগরিকের প্রতি আমাদের প্রতি কিছু দায়িত্ব দিয়েছেন, যাতে আমরা গ্যাদারিংগুলো কম করি, বাইরে গেলে মাস্ক ব্যবহার করি, যতটুকু সম্ভব সবসময় পরিষ্কার থেকে হাত ধৌত করি, জেল ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো অনুসরণ করলে আমরা মোটামুটি বলতে পারি যে কোভিডের ছোঁয়াছুঁয়ির থেকে কিছুটা রক্ষা পাবো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের এখন যেই কোভিড, সেটা ইটালিতে 6 এপ্রিল পর্যন্ত একটা ব্যারিকেড দিয়ে রাখছেন। হয়তো নর্থে বলা হচ্ছে আরও 1 সপ্তাহ বাড়তে পারে, 17, 13, 14, 15 এপ্রিল হয়ে যেতে পারে। তো এর মাঝে আসবে আবার সম্ভবত 13 বা 14 তারিখের ভিতর হবে রমজান শুরু। তো অনুরোধ করব, অবশ্যই রাষ্ট্রীয় যেই রীতিনীতিগুলো দেয় সেইটাকে অনুসরণ করে আমরা যেন আমরা ধর্মীয় বিষয়গুলোকে পালন করি, যাতে কোনোটার সাথে কন্ট্রাডিকশন কিছু সৃষ্টি না হয়। যাই হোক, আজকে আমাদের শুধুমাত্র একটু কথার জন্য আমরা লাইভে আসছি। সেই বিষয়টা হলো এটা, প্রচুর লোকে প্রশ্ন করতেছেন, ভাই আমার পাসপোর্ট কস্তুরায় আটকা, এদিকে পাসপোর্টের ভ্যালিড শেষ, আবার অনেকে বলতেছেন প্রেফেক্তুরা ডাকছে, আমি এখন কি করব। এই হলো সানাতুরিয়ার বিষয়টা। তো আমরা 2-3টা বিষয় আলোচনা করতেছি। সেই বিষয়টা হলো, আমার যদি পাসপোর্ট কস্তুরায় আটকা, বলতে পাসপোর্ট আমি যদি কস্তুরায় জমা দিয়ে রাখি, অ্যাজাইল সিক করছি সেই কারণে, আবার এদিকে আমি সানাতুরিয়ার কাগজ জমা দিছি, এই মুহূর্তে আমি কি করব। প্রথম, যার পাসপোর্টের ভ্যালিড আছে, সুতরাং পাসপোর্ট থাকতে দেন, প্রেফেক্তুরা যখন ডাকবে তখন বোঝা যাবে আমরা কি করব। এবার আসেন, পাসপোর্ট ডিপার্টমেন্টের কাছে জমা আছে কিন্তু পাসপোর্টের ভ্যালিডিটি নাই, এখন একটা নতুন পাসপোর্ট করতে হবে, কি করা যায়। এর আগেও আমি বলছি, এখনও বলতেছি, যাদের পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়েছে, এই মুহূর্তে যে আপনার পাসপোর্ট করতেই হবে সানাতুরিয়ার জন্য, এরকম কোনো বিষয় না। আপনার কাছে যদি বাংলাদেশ দূতাবাসের একটা অ্যাটাস্টেশন থাকে আপনার ফটোসহ, আপনার আইডেন্টিটি দেওয়া, যে আপনার নাম, ডেট অফ বার্থ, এইটা প্রেফেক্তুরা যখন ডাকবে সেই পেপারসটা নিয়ে গেলেও আপনার সৌজন্যের প্রসেসিংয়ের কাজ হবে। সুতরাং আপনি কেন তাড়াহুড়া করে এই পাসপোর্ট করতে যাচ্ছেন? পরামর্শ যাবেন না, সিদ্ধান্ত আপনি নেবেন। আর যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন করবেন, সেটা একান্ত আপনার ব্যাপার। আপনার আইনজীবীর সাথে পরামর্শ করবেন যে আপনি কি করতে পারবেন, কি করা উচিত না। তবে বাংলাদেশ দূতাবাস এখানে কিছুটা সহযোগিতা করতেছেন। সেটা হলো এটা, যাদের পাসপোর্ট কস্তুরার ভিতরে আটকা আছে, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা যাচ্ছে, তারা যদি আর একটা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন, দূতাবাস আপনাকে একটা ফর্ম দিচ্ছে, আপনি একটা ঘোষণা দেবেন আপনার পাসপোর্টটা হারায় গেছে, নদীপথে হারাইছে, সমুদ্রপথে হারাইছে, ইত্যাদি ইত্যাদি। তাতে দূতাবাস আপনাকে আবার নতুন পাসপোর্ট দিবে। সেই পাসপোর্টও যদি নেন, কস্তুরা একটা পাসপোর্ট আছে, সেই কারণে আপনার কোনো সমস্যা নাই। কারণ আপনার পাসপোর্ট হারায় গেছে যেই কথাটা বলতেছেন, ইটালির আইনেও বলা যায়, একটা কথা আছে, যখন হারাইছে, কখন, কিভাবে, কোথায় হারাইছে আমি জানি না, অরারিও লগো দাতা ইমপ্রেসিসাতো, অর্থাৎ আমি নির্দিষ্টভাবে বলতে পারি না কখন কিভাবে হারাইছে। সুতরাং এমনও হতে পারে
যে আপনি আমার কাছে আপনার পাসপোর্টটা জমা রাখছেন, আপনি ভুলে গেছেন, ফলে আপনি রস রিপোর্টটা নিছেন। সুতরাং কথাটা আপনি বুঝতে চেষ্টা করেন। আমি আমার পাসপোর্টটা এক জায়গায় রাখছি, আমি হয়তো ভুলে গেছি, আমি সেখানে পাসপোর্টটা রাখছি, ফলে আমি একটা রিপোর্ট নিতে পারি আমার পাসপোর্ট কখন কিভাবে হারাইছি যদি আপনার প্রয়োজন মনে করেন। তবে সানাতরিয়ার কাগজের জন্য সেই পাসপোর্ট দরকার হবে না যেটা কস্তুরার ভিতরে আছে। এ হলো একটা বিষয়। এবার আসি আমাদের যথারীতি দুইটা বিষয়। আমি আরেকটা কথা বলবো হলো ইসের ভিতরে কি বলে আমাদের বর্তমান সানাতরিয়ার যে বিষয়টা, এটা হলো শুধু একটা পাসপোর্ট সংক্রান্ত বললাম। সানাতরিয়ার বিষয়টা কিভাবে চলতেছে, কিভাবে সরকার কাজ করার চেষ্টা করতেছে। আমি সানাতরিয়ার বিষয়টা পূর্বে যাওয়ার পূর্বে যথারীতি যেই বিষয়টা আমরা আলোচনা করি, কবরস্থান এবং নতুন আরেকটা বিষয় হলো আমাদের মসজিদের উম্মার জায়গাটা খরিদ করার বিষয়। অনেকে এটা নিয়ে ট্রল করছেন যে একজন লেখছেন, ভাই কিছুদিন দেখলাম কবরস্থানের ব্যাপারে আপনি খুব উঠা পড়া লাগছেন, কবরস্থানটা হোক। এখন তো আবার দেখতেছি মসজিদ নিয়েও নামছেন, এখন কি কবরস্থান বাদ দিচ্ছেন কিনা। এরকম যারা কি বলে কি প্রশ্ন আমাদের ডাকের ভাষায় মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে খোঁচা মারা কথা। আচ্ছা ভাই, দুইটাই প্রয়োজন, মসজিদও প্রয়োজন, কবরস্থানও প্রয়োজন। সহজভাবে বলা যায়, মনে করি আপনি একটা অনুষ্ঠান ডাকছেন, আপনার ছোট ছেলের সুন্নতে খাতনা হবে, সবারে দাওয়াত দিছেন, এটাও প্রয়োজন যেহেতু ছেলে বড় হয়েছে। আমি ইসলাম ধর্মীয় কথা বলতেছি, অন্যান্য ধর্মীয় ভাইদের উদাহরণটা এরকমই হইতে পারে যে এখন যেহেতু সুন্নতে খাতনা আমি সবাইকে ডাকলাম, প্রয়োজন। কিছুদিন পর আমার বড় মেয়ের বিয়ের সম্বন্ধ আসছে, সুন্নতে খাতনার আগ দিই। এখন কি আমি একটা ভালো ছেলে পাইলে বা আমার মেয়েটা যেহেতু উপযুক্ত হয়েছে, আমি কি বিয়ের কথা বলবো না? এখন যদি আপনি আইসা আমাকে প্রশ্ন করেন, ভাই ছেলের মুসলমানে দিবেন না মায়ের বিয়া দিবেন, এই প্রশ্নের কি উত্তর দেব? উত্তর একটাই, দোয়া করেন দুইটাই হবে, ইনশাল্লাহ সুন্নতও খাতনা হবে, মেয়েরও বিয়ে হবে, এবং দাওয়াতও রইল, দুটোটাই আইসেন। ইনশাল্লাহ মসজিদও হবে যদি আল্লাহ তাআলা কবুল করেন। কবরস্থানেরটা তো আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রায় 2-3 বছর যাবৎ আমরা ফান্ড কালেক্ট করতেছি, আমাদের ফান্ড আসতেছে। ইনশাল্লাহ পর্যাপ্ত যখন ফান্ড হয়ে যাবে আমাদের, তখন অবশ্যই আমরা মালিককে ডাউন পেমেন্ট দিয়ে আমরা কাজ শুরু করব। তবে যতক্ষণ পর্যন্ত একটা ফান্ড বড় না হবে, সহজ ব্যাপার বলি, মনে করি আপনি একটা সম্পত্তি খরিদ করতেছেন, সেই সম্পত্তিটার দাম মনে করি 5 লক্ষ ইউরো, 50 লক্ষ ইউরো, যেটি হোক একটা। তা আমরা মূল কথাটাই বলি, যেই সম্পত্তিটা নিয়ে আমাদের কথা হচ্ছে, প্রায় 7 মিলিয়ন, অর্থাৎ প্রায় 70 লক্ষ ইউরো শুধু জায়গাটার দাম, 70 লক্ষ ইউরো, 400 হেক্টর জায়গা। 1 মিটার মাটির দাম প্রায় 1 ইউরো 60 সেন্টস পড়বে, সেই হিসাবে আবার মূল্য কম, তবে যেহেতু ভলিউমটা বড় সেই হিসাবে টাকাটা বড়। তো সেখানে আমরা যে জায়গাটা নিব, এখন মনে করি সেই জায়গাটা আমরা 2-3 লক্ষ ইউরো আমরা একসাথে করছি, কেউ কর যে হাসানা দিছে সেটা মিললাম, মনে করি 1 মিলিয়ন টাকাই হয়েছে। মালিক পক্ষের কথাটা হইলো এটা, আমি 1 মিলিয়ন টাকা মালিককে দিলাম, মালিক আমাদেরকে বললো যে আপনি কাজ শুরু করেন, মানে কবরস্থানে কাজ শুরু করেন। এখন আমরা সেটার উপর কবরস্থানে কাজ শুরু করলাম, এবং মনে করি সেখানে একটা 2-একটা কবর দেওয়া হইল। এরপর মালিকের প্রশ্ন যে তারপরেও যদি আপনারা আমাকে টাকা না দিতে পারেন, এই জমির মূল্য তো বাড়লো না, অর্থাৎ ভ্যালু তার বাড়ে নাই। যদি জমিতে একটা কবর হয়ে যায়, সেই জমি তো কেউ কিনবো না, এমন তো না যে জমির দাম বাড়বে কবরস্থান দিলে। সুতরাং মালিক পক্ষের কথাটা হলো, আপনারা ফান্ড করতে থাকেন, আপনারা যদি ফান্ড রেডি করতে পারেন, নির্দিষ্ট 7 মিলিয়ন না পারেন, তবে মিনিমাম একটা ভলিউম তো করতে হইব, 2-2.5 মিলিয়ন টাকা করতে হইব। যদি এই ভলিউমটা করতে পারেন, আসেন আপনারা কাজ শুরু করেন। এর পূর্বে আপনাদেরকে আমরা অনুমতি দিতে পারতেছি না কাজ করার জন্য, কারণ যদি কাজ শুরু হয়, কবর যদি চালু হয় সেখানে, তাহলে এই সম্পত্তি আপনারা না নিলে, অর্থাৎ আমরা না নিলে আবার কার কাছে সে বিক্রি করবো, কারোর কাছে বিক্রি করতে পারবো না। এটা সহজ বিষয় এটা। এবার যেটা অনেকেই বলতে চাচ্ছেন পারমিশনের বিষয়, পারমিশনের ব্যাপারটাকে খুব সহজ। আপনার যদি সম্পত্তি থাকে, আপনি কবরস্থানের জায়গা দান করে দিবেন ইসেরে, কমুনেরে, অর্থাৎ কমুনেরে আপনার গিফট করলেন যে আমার এই জায়গাটা আছে, আমি আপনাকে গিফট করে দিলাম। তবে গিফটটা কন্ডিশনাল, সেটা হলে কি এখানে একটা কবরস্থান হবে বা এখানে একটা পার্ক হবে, অর্থাৎ কনস্ট্রাকশনের বাহিরে আপনি কনস্ট্রাকশন করতে পারবেন না।
কনস্ট্রাকশনের বাহিরে কোনো জায়গা যদি আপনার নিজে থাকে, সেটা যদি পৌরসভাকে গিফট করেন এবং যদি বলেন যে এটা পার্ক করে দিলাম, পৌরসভা কোনোদিনই বলতে পারবো না যে আপনি পার্ক করতে পারবেন না। পৌরসভার আপত্তি হলে আপনি কনস্ট্রাকশন করতে পারবেন না। কনস্ট্রাকশন নীতিতে যদি সেই জায়গা না পড়ে পারবেন না। খুব সহজ বিষয়। তাহলে আসুন আমরা চেষ্টা করি আমাদের যদি যতটুকু সম্ভব হয় তাহলে আমরা ফান্ড ক্রিয়েট করি। অর্থাৎ সবার কাছে অনুরোধ করতেছি, ঘরে একটা বক্স বানাই, সেখানে 20 পয়সা 30 পয়সা করে জমা করি। আজকে থেকে জমা করলে, আমরা কিন্তু 2 বছর যাবৎ করতেছি আলোচনাটা, যদি আমরা সবাই মনে করতাম যে একটা বাক্স বানাই, 2 টাকা দিয়ে একটা বক্স কিনি, 10 পয়সা 20 পয়সা 10 পয়সা 20 পয়সা করে রাখি, রাখার পর আমার ধারণা ইনশাল্লাহ বছরের শেষে, মানে ডেলি 20-30 পয়সা হইলে মাসের শেষে 7-8-10 টাকা হয়ে যাবে, বছরের শেষে 120-130 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা টোটাল 1.5 লক্ষ লোক আছি আমরা বর্তমানে। তার থেকে যদি মনে করেন শিশু এবং অন্যান্য ধর্মীয় ভাই বোনদেরকে বাদ দিই, তাহলে 1 লক্ষ টিকে। অবশ্য অন্যান্য ধর্মীয় ভাই বোনদেরকে বাধা দেওয়া যাবে না, কারণ ইতিমধ্যে খ্রিস্টান ভাইয়েরা ডোনেট করছে, হিন্দু ভাইয়েরও ডোনেট করছে, সুতরাং বলা যায় যে সবাই অংশগ্রহণ করতেছে। আসেন তারপরে মনে করি 1 লক্ষ ভাই বোন যদি সারা ইটালিতে আজকে এই মুহূর্তে থেকে 2 ইউরো দিয়ে একটা টিনের বাক্স খরিদ করি এবং সেখানে 10 পয়সা 20 পয়সা 30 পয়সা রাখি, ইনশাল্লাহ আগামী বছর এই দিনে প্রায় 10 থেকে 15 মিলিয়ন ইউরো আমাদের হাতে আসবে, শুধু খুচরা পয়সা দিই। সেই টাকাটা হইলেই আমরা একটা পেমেন্ট দিতে পারি। পেমেন্ট দিলেই পৌরসভার কাছে বলতে পারি সম্পত্তি এখন আমাদের, এই হইল অবস্থা। আমরা আপনারা আবার গিফট করতেছি, টেনশন, সম্পত্তি আমাদের, পৌরসভা আমরা কিন্তু আপনারা গিফট করে দিতেছি, এইটাও আপনারা দিয়ে দিতেছি। বিনিময়ে আপনি আমার এখানে একটা মুসলিম কবরস্থান করবেন এবং অন্যান্য যে ছোট ছোট প্রজেক্টগুলো আছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, শিশু পুনর্বাসন ইত্যাদি। সুতরাং আমার অনুরোধ থাকবো, আমাদের যদি সম্ভব হয় নিজে করি, অন্যকে উৎসাহিত করি এবং খুব সহজ পদ্ধতিতে যাই। আর যারা প্রতিদিন পাঠাচ্ছেন, কেউ ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, কেউ আয়সা দিতেছেন 50 টাকা 100 টাকা 200 টাকা, 3000 ইউরো আলহামদুলিল্লাহ আসছে। একজন বাংলাদেশ থেকে এক বোন পাঠাইছে, সুদূর চীন থেকেও পেমেন্ট পাঠাইছে, এই আমেরিকাও থেকেও পাঠাইছে, ছোট পাঠাইছে কিন্তু পাঠাইছে। এই হিসাবে চলতেছে। আসুন আমরা একটা জনমত সৃষ্টি করি, চেষ্টা করি। এবং একই সাথে মসজিদের উম্মার যে কথাটা, তারপর আমি চলে যাব আমাদের কি বলে সানাতরিয়ার যেই বিষয়টার আলোচনা করার জন্য কোন পর্যায়ে আছে। মসজিদের উম্মার বিষয়টা এখানে 1150 মিটার স্কোয়ার জায়গা, চিউনো, অ্যাটেনশন, এটা আন্ডারগ্রাউন্ড না, লেভেল, বিয়া কাসিনার লেভেল, অর্থাৎ এটা দোকানের মতো, যেটাকে চিউনো। 1150 মিটার স্কোয়ার জায়গা, বর্তমান বাজার ভ্যালু আছে 13 লক্ষ ইউরোর মতো। দলিল কইরা আনলা, ভ্যাট ইত্যাদি সহ, নটারি সহ প্রায় 15 লক্ষ ইউরো খরচ হবে। সেইটাকে যদি আমরা নিতে পারি, যেহেতু অকশনে চলে গেছে, ব্যাংক বলছে 5,10,000 ইউরো যদি আমরা পেমেন্ট দিতে পারি তাহলে আমাদেরকে দিবে। তবে সেই পেমেন্টের শর্ত হইল, গতকালকে চলে গেছে একটা ডেট, অর্থাৎ গতকালকে পর্যন্ত তাকে 3 লক্ষ ইউরো দিতে হবে। যদি দিতে পারি তাহলে আবার 4 মাস পর, 3 মাস পর, 3রা জুন সম্ভবত, 30শে জুন দিতে হবে 2,10,000। আমরা যেহেতু একটা ফান্ড কালেক্ট করছি, সেটা অবশ্যই 3 লক্ষ হয় নাই, যেই ফান্ডেই কালেক্ট হয়েছে সেইটা নিয়ে আমরা ব্যাংকে আবার নতুন একটা প্রস্তাব দিছি। যেহেতু কোভিড, যেহেতু অনেকেই টাকা ইচ্ছা আছে দেওয়ার, সাথে সাথে দিতে পারতেছে না, সুতরাং আপনি আমাদেরকে এই কন্ডিশনে যদি দেন তাহলে আমরা নিতে পারবো। আমরা একটা প্রস্তাব পাঠাইছি, সেই প্রস্তাবের রেজাল্ট হয়তো আমরা পাবো 14 এপ্রিলের পর। তার কারণ আমরা যে প্রস্তাবের কথাটা বলতেছি, 14 তারিখে আবার এটা অকশনের ডেট আছে। যদি সেই অকশনের ভিতরে তারা কাস্টমার না পায়, তাহলে অবশ্যই সম্ভবত আমাদের প্রস্তাবে তাদের আসতে হবে। আর যদি 14 এপ্রিলে কাস্টমার পাওয়া যায়, তাহলে জায়গা বিক্রি হয়ে যাবে অন্য লোকের কাছে, তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমাদের অন্য জায়গা হবে ইনশাল্লাহ, অন্য একটা জায়গায় মসজিদ হবে। প্রশ্ন, যারা এই পর্যন্ত 2-4-5 টাকা দিচ্ছেন, 2-4-500 টাকা দিচ্ছেন, অবশ্যই এর ভিতরটা ফান্ড হয়েছে, সেই টাকাটা কি হবে কমিটি পূর্ণভাবে আলোচনা করছে। যদি সম্পত্তি কিনা হয় তাহলে টাকা ব্যয় হবে, যারা দিবেন একই কথা। যদি ক্রয় করা হয় তাহলে আপনাদের এই টাকাটা ব্যয় হবে, আর যদি ক্রয় না হয় তাহলে টাকা আপনাদেরটা ফেরত চলে যাবে, যে ভাই টাকাটা দিচ্ছেন, আমাদের ব্যাংকের সাথে আমরা কাজ করতে পারিনি, সুতরাং টাকা আমরা ফেরত দিচ্ছি। সহজ প্রসেসিংয়ে যাওয়া হচ্ছে। এই অনেকে প্রশ্ন করছেন সম্পত্তি কার নামে হবে, কবরস্থান কার নামে হচ্ছে। কেউ আবার লেখছেন কবরস্থানের টাকা, কেউ আবার প্রচার করছে কবরস্থানের টাকা তো কবরস্থানের জন্য দিচ্ছে না, আমার ফ্যামিলিরে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই তারপরে তো পাবলিক দিচ্ছে,
মনে করি সেইটাই দিচ্ছে, সেখান থেকে ইনশাল্লাহ একদিন কবরস্থান হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। এখন আসি যে আমাদেরকে যেই টাকাটা আসা হইতেছে কার নামে হইব কবরস্থান, কার নামে হইব মসজিদ, আলোচনা হয়েছে। বিষয়টা কি, যে যদি সম্পত্তি খরিদ হয়ে যায় এটা একটা ট্রাস্ট হইতে পারে, অথবা বলা হয়েছে কোঅপারেটিভ সিস্টেমে আসার জন্য। কারণ প্রতি লোকের নামে দলিল করা এটা একটা অসম্ভব ব্যাপার। অসম্ভব মানে সম্ভব, তবে প্রতি লোকের নামে দলিল করতে হলে প্রত্যেকটা লোকেরই আবার নটারির সামনে উপস্থিত থাকতে হবে, এবং প্রতিটা লোকের জন্য একটা বিল হবে নটারির কাছে। সেটা না করে এরকম চিন্তা করা হয়েছে, একটা কোঅপারেটিভ সিস্টেম করা হবে। কোঅপারেটিভ সম্পত্তিটা কিনতেছে, এখন যে যেই টাকা দিছে ওইভাবে কোঅপারেটিভে তার নামটা আসতেছে। অর্থাৎ কি বলে, কোঅপারেটিভের সদস্য হিসাবে 50 টাকা দিছে, 100 টাকা দিছে, 500 টাকা দিছে, 2000 টাকা দিছে, 5000 টাকা দিছে, socio della cooperativa, e partecipato alla quota 5 euro, 10 euro, 50 euro, 100 euro, 2000 euro, eccetera eccetera। এইভাবে লিব্রো সসিতে তাদের নামটা আসবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা আমি মনে করি যে স্বচ্ছতার যেই ব্যাপারটা হয়ে দাঁড়াইতে পারে সেটা অবশ্যই এটা স্বচ্ছতার ব্যাপারেই থাকবে। এইগুলোকে নিয়ে যারা খুব জটিলতা সৃষ্টি করতেছেন, এটা একান্তই আমাদের ধারণা যে একটা বাধার সৃষ্টি করা একটা কাজের ভিতরে। তারপরও আমরা বিশ্বাসী, আমাদের বিশ্বাস আছে ইনশাল্লাহ আমরা যে কাজগুলো চেষ্টা করতেছি সামাজিক ধর্মীয়ভাবে কাজ করার জন্য, সেগুলা আমরা আমাদের পথে চলছি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। কারণ আপনাদের সহযোগিতা আমাদের কাছে আছে। আমি আবার বলছি, প্রচুর বিপক্ষে লেখার পরেও বাচ্চু কবরস্থানের টাকা মাইরা খাইব, মসজিদ লিয়া দামদা নিয়ে বইছে, ব্যবসা নিয়ে বইছে, তারপরে কি এটা তাগো বোন নামে, এটা তার মায়ার নামে, এত কিছু উল্টা পাল্টা লেখার পরেও, কিন্তু এত কিছু লেখার পরেও প্রচুর লোকে দান করতেছে। তো সেই হিসাবে বলা যায় পার্সেন্টেজে যেহেতু আমরা পজিটিভ, অর্থাৎ আমাদের লোকাল একটা কথা আছে, ভাত খাইতে গেলে নাকি 2-4টা ভাত পড়বি, এটা একটা নর্মাল ব্যাপার, পড়েই যায়। হ্যাঁ, ভালো ভাত যদি হয় তাহলে বলা হয়েছে সেটাকে উঠাইয়া ধুইয়া খাইয়া ফেলো, যদি ভালো কোনো জায়গায় পড়ে। তাহলে খাইতে গেলে ভাত 2-4টা পড়বই, তো আমরা মনে করি পড়ে গেছে, তখনই সেটা উঠানো সম্ভব যদি সেইটা কোনো প্রকার পয়জন সৃষ্টি না করে। তাহলে সমাজের 99% লোক, ইনশাল্লাহ 99-এরও বেশি যেহেতু পজিটিভ, যদি 1% বাধার সৃষ্টিও করে, যেহেতু চেষ্টা করতেছি আমরা, যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই সেটাকে আমাদের সাথে একসাথে করি, ইনশাল্লাহ মার্চ করব। আর যদি মনে করি সেই ভাতটা উঠাইলে অন্য ভাতটা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা, প্রয়োজন সৃষ্টি হইতে পারে, তাহলে ভাই পইরা গেছে যেটা পইরা গেছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। সহজ বাংলাটা আমি এইভাবে বললাম। দুঃখিত যদি শব্দগত চয়নে কোনো প্রকার ভুল হয়ে থাকে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এবার আসি আমাদের সানাতরিয়ার যে বিষয়টা, সানাতরিয়ার বিষয়টাই খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন যারা সানাতরিয়ার ভিতরে আছি, সিত্তাদিনান্সের ভিতরে আছি, সৌজন্য সংক্রান্ত বিষয় আছে। প্রথম আমি অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করতেছে, যখন একটা ডেমনস্ট্রেশন ডাকা হয়, যখন একটা মুভমেন্ট ডাকা হয়, সেই মুভমেন্টের ভিতরে যদি আপনারা উপস্থিত না থাকেন তাহলে মুভমেন্টটার যেই দাবি সেটার আপেক্ষিক গুরুত্ব হারায়। গত 13 তারিখে একটা অ্যাসেম্বলি ছিল তর্পিনী তারায়, গইনা 120 জন 125 জন লোক হয়েছে, খেয়াল করেন আগের গণা, তার ভিতরে অর্ধেকের বেশি ইটালিয়ান, ভিডিওটা আপনারা খেয়াল করেন। এরপর ওই অনুষ্ঠান থেকে একটা আলোচনা করা হয়েছে 12ই এপ্রিল এবং 1 মে 2টাকে টার্গেট দেওয়া। তবে 12ই এপ্রিল প্রেফেক্টুরার সম্মুখে, এই এপ্রিল মাসের 12 তারিখ সোমবার দিন সকাল 10টায় রোম প্রেফেক্টুরার অফিসের সম্মুখে বিক্ষোভ সমাবেশের দাবি জেলা প্রশাসকের কাছে। আপনি সানাতরিয়ার কাগজ জমা নিয়েছেন, আমার কাগজ দেন, আমার মালিকের রেদ্দিত আছে কি নাই, মালিক ট্যাক্স দেয় কি দেয় না, কি মানে ইম্পর্টেন্ট, এটা আমি কেমনি করবো, আমার কি সমস্যা, এটা বললাম না। তবে আমি যার কাছে কাজ করি সে আমার কাগজ জমা দিছে, উনি কি গভর্নমেন্টের ট্যাক্স দিছে না, উনি বড় লোক না, উনি গরিব না, উনি কি আমি জানি,
এটা কি একজন ওয়ার্কারের জানা সম্ভব? আমি যদি কোথাও একটা কাজ খুঁজতে যাই, গিয়া যদি বলি ঠিক আছে আপনি তো আমাকে কাজ দিবেন, ভালো কথা, আপনি আমার কন্ট্রাক্ট ভালো করে va bene tutta a posto, però signore vorrei sapere lei un mese quanto guadagna o un anno quanto guadagna? আমি যদি এরকম প্রশ্ন কোনো মালিককে করি কাজ খুঁজতে গিয়া, যে আপনি এক বছরে কত কামান, তো মালিক তো আমার কৈশারটা থাপ্পড় ব্যাপারটা, তো তুই তোর বাংলাদেশে যা, তুই এখানে এসেছিস কেন? তাহলে এই যে বিষয়টা, আমি কাজ করি কোথায়, সেই মালিকের রেট দিত কত, সেই কারণে আপনি আমার সৌজন্য নিয়ে করবেন, টালবাহানা করবেন, এটা তো হয় না। তাহলে আমাদের দাবিটা হইল 12 তারিখ সোমবার সকাল 10টায় আমি হাত জোর করে অনুরোধ করব, রোমে যারা আছেন প্লিজ, শুধু ফেসবুকের ভিতরে লেখেন না ভাই বিরক্ত হয়ে গেছি, ভাই কি করুম, ভাই এটা করুম, রাস্তায়ও আসেন, রাস্তায়ও আসেন। সেখান থেকে আমরা বলি আমি কাজ করি, কাজ করতেছি, মালিক কত পেমেন্ট দিছে না না দিছে, মালিকের রেট দিত কত না কত, সেই কারণে আমার এত সমস্যা কেন, আপনার এতই সমস্যা, ঠিক আছে আমাকে 1 বছরের কাগজ দিয়ে দেন, আপনার মালিকতে পারলে মালিকের টাকা উঠাই লয়ে এলেন, আমারে কাগজ দেন 1 বছরের, আমি গিয়ে আমি কাজ করে আসি, আমার থেকে আপনি আমার ট্যাক্স নিয়ে যান। আপনি আমার আরেকজনের সাথে বাজাইয়া দিয়ে আমার জীবন নিয়ে তো মুভ করতে পারবেন না। সুতরাং এইটা বিশেষ অনুরোধ, আবার বলতেছি 12 এপ্রিল সোমবার দিন প্রেফেক্তুরা পিয়াসা ভেনিসিয়ায়, যে প্রেফেক্তুরা, সকাল 10টায় আসেন। আমরা যদি 5000 লোক হইতে পারি। এখন অনেকে প্রশ্ন করবেন ভাই 5000 লোকে তো কাগজ জমা দেয় না, তা 5000 লোকের কাগজ না জমা দিচ্ছে, 2000 লোকে তো কাগজ জমা দিচ্ছে, তো 2000 লোকের মালিক তো আবার 2000 আছে, তারাও আসেন। আপনার ওয়ার্কার তো আপনি সেভ করে নিতে হইব, প্লাস আপনার বন্ধু বান্ধব আছে। এটা তো শুধু বললাম যারা কাগজ জমা দিচ্ছে। এবার যারা রিনিউ করতে দিচ্ছেন, রেসিডেন্স ছাড়া দিতেছেন, একটা রেসিডেন্সের দাম বাড়াইছে 700, 800, 1000 টাকা, তারপর আবার ফলস রেসিডেন্স বিক্রি করতেছে। ইতিমধ্যে 62 জন, গত ফ্লাইট সহ 62 জন বাংলাদেশের সৌজন্য এয়ারপোর্টে সিজ করছে, কারণ ফলস রেসিডেন্স দেওয়া হয়েছে। আবার টাকাদা কিনছেন, তাহলে টাকাদা ফলস কিনবেন, নিজের সৌজন্য নষ্ট করবেন, রাস্তায় মিছিল মিটিংয়ে আসবেন না, এইটা কেমনি হইল? এটা কেমন কথা? আসেন। তাহলে যারা রেসিডেন্সের সমস্যা আছেন তারা আসেন, যাদের কার্তা সৌজন্য নিয়ে সমস্যা আছেন তারা আসেন, যাদের কাগজ জমা দিচ্ছেন তারা আসেন, যারা সিত্তা দিনাঞ্চারও সমস্যা হয়ে দাঁড়াইতেছে, 4 বছর পর তারা সিত্তা দিনাঞ্চা দিচ্ছে না, এই 4 বছরের ভিতরে রেসিডেন্স কাটা গেলে সেখানেও তারা ডিস্টার্ব করতেছে। এখন প্রথম ছিল 10 বছর কন্টিনিউ, এখন 4 বছরের মাঝায়ও শুরু করছে তারা ডিস্টার্ব, যে এর ভিতরে আপনি কোথায় ছিলেন, এর ভিতরে আপনার ইনকাম নাই কেন, এই কিরে খোদা, আমি পরীক্ষা দিলাম, আমারে বললো যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আপনি পরীক্ষা দিয়ে সব রেজাল্ট ভালো করতে পারলে আপনি কলেজে যাইবেন। আমি কলেজে গেলাম, কলেজে যাওয়ার পর যদি আবার শুরু করেন যে ক্লাস 8-এর কারক কত প্রকার আপনি লেখেন, এটাকে আমার মনে আছে নাকি? কারণ আমি কলেজে তো কারক কত প্রকার সেটা পড়তে যাইনি। পার্টস অফ স্পিচ তো আমি ইন্টারমিডিয়েটে পড়বো না। ইন্টারমিডিয়েট কয়জনে মনে রাখতে পারবো, বা গ্রাজুয়েশন বা ডক্টরেট যে করতেছে তারই যদি জিজ্ঞাসা করি কারক কত প্রকার, ওই ভদ্রলোক না পারার কথাই সম্ভাবনা বেশি। মানে আমার মতন বেকু বলে তো মানে সম্ভবই না। কারণ আমি কি পড়ছি, যখন যেটা পড়ার দরকার সেটা পড়ছি, এরপর বাস্তব জীবনের সাথে যেটা জড়িত সেটা কন্টিনিউ আছে, ম্যাথমেটিক, সমাজরীতি, সমাজ বিজ্ঞান, এটা সেটা। কিন্তু ওই স্পেসিফিক কী কয় ওই হিমালয়, হিমযোগ, আলয়, এই কাজ তো আমার ইন্টারমিডিয়েটের বা ডিগ্রি থেকে আমার এটা দরকার না। তো তাহলে আমি 10 বছর কোর্স কমপ্লিট করার পর আপনি 11-12 বছরের মাথায় আমার রেসিডেন্স কোথায় ছিল, আমার ইনকাম ফুল নাই কেন, তার মানে কি 14 বছর 15 বছর আপনি আমার চাচ্ছেন মানে ফুল সিদ্ধা দিনাঞ্চা দেওয়ার জন্য আমার 14 বছর কন্টিনিউ আমার রেসিডেন্স থাকতে হবে, কন্টিনিউ আমার কাজ থাকতে হবে। তাহলে সবচেয়ে ভালো বুদ্ধি তাহলে আমাকে জেলে নিয়ে ভরে থুয়ে দেন। কারণ জেলে যদি থাকি তাহলে রেগুলার, যে ঠিক আছে এখানে যেই কদিন আছি কমপক্ষে এখানে তো রেসিডেন্স কাটা হবে না, একমাত্র এটা ছাড়া তার কোনো পথ নয়। তাহলে এই বিষয়গুলো আমরা মনে করি অবশ্যই আমাদের সাথে, নাগরিকের সাথে, বিদেশির সাথে একটা মানে খামখেয়ালি পানা, এটাকে মোকাবেলা করার জন্য প্লিজ আপনার মাঠে থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আপনি ইটালিতে আসেন, আপনার কার্তা সৌজন্য আছে, আপনার রেগুলার একটা কাজ আছে, আপনি এখন আমার থেকে বলতে চাইছে আমাদের থেকে আপনি এক লেভেল উপরে চলে গেছেন গিয়া, তাহলে তো ভাই কিছু করার নেই। এই লেভেল যে ভাইঙ্গা দিছে সেটা তো ইটালিয়ান পাসপোর্ট যাদের আছে তাদেরটা সিজ করার পরও তো লেভেল ভাইঙ্গা দিছে, অর্থাৎ আমরা সব এক নৌকার কি বলে যাত্রী।
যে কোনো সময় নৌকা ডুবতে পারে, যে কোনো সময় আমাদের হাবুডুবু। তাহলে আমার অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আপনারা আসেন 12 তারিখ সোমবার দিন সকাল 10টায় প্রেফেক্টুরার সম্মুখে। আমরা যদি মনে করেন 1,500 লোক হই, সেখানে হয়ে যদি ওইখানে আমরা রাস্তায় বৈশা যদি বলি জেলা প্রশাসক সাহেব, এই যে আমরা বসলাম, আপনি সিদ্ধান্ত নিয়ে বাইরন, কবে আমাকে ডাকবেন, কবে আমাকে সৌজন্য দেবেন, মালিকের রেট দিতে আসে না আসে আমার দেখানোর ব্যাপার নাই। আমি কাজ করছি, মালিক জমা দিছে, এবার মালিকরে গিয়া পারলে ধরেন, না পারলে নাই। আমার মিনিমাম 1 বছরের একটা কাগজ দেন, আমি কামলা দিয়া খাইতে আইছি, আমি কামলা দেওয়া শুরু করি। ওই মালিকের কাছে আমার আটকাই রেখেন না। কারণ মালিক কি করতেছে, এমন কিছু ইটালিয়ান মালিকের রেজাল্ট আসছে যে কিছুটা কৃতদাসের প্রথা সিস্টেম বের করছে। অর্থাৎ তাকে বাধ্য করতেছে, তুই যদি কাজ না করস 12 ঘন্টা 13 ঘন্টা যদি হুমকি দেয় যে তোর কন্ট্রাক্ট কাটটা দেবো, তোর সানাতরি আগে দেবো। তারা এখন বাধ্য হইতেছে 14 ঘন্টা কাজ করার জন্য 300 টাকা 400 টাকার বিনিময়ে। Ma che cos'è questo? Ma perché mi costringi per lavorare 14-15 ore? Perché io sono legato con il mio datore di lavoro? Ma dove siamo? এই জিনিসগুলো আমাকে বলতে হবে। কখন? যখন আপনারা সবাই উপস্থিত থাকেন। আমি তো হারা দিনই কই, যখন লোক কম থাকে তখন কি করে জানেন, ওই অফিসাররা আসে, আচ্ছা বহুতক্ষণ তো চিল্লাচিল্লি করলি, লোক তো তুই আর তো 8-10 জন, তোর নিজের কোনো সমস্যা আছে না, এটা কর দেখি, আমরা বলে দিই। ভাই আমি এই পর্যন্ত আমার কোনো সমস্যার ব্যাপার নিয়ে, মানে ডকুমেন্টারি কোনো সমস্যা নেই, আমি কখনো কোথাও কারো কাছে যাইও না, আর দোয়া করেন যাবো না। আমি নিজে বাংলাদেশ দূতাবাসেরও যদি কখনো যাই, মানে পাসপোর্টের জন্য কথা রয়েছে, সেইটাও আমার ফর্মালিটিস বলতে তাদের নিয়ম কানুন মাইনা, তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাই না, দীর্ঘ 9 মাস পর অ্যাপয়েন্টমেন্ট পাইছি, তারপরে গেছে। এরকম না যে আমি অমুকটা টেলিফোন করছি, আমার একটা দিয়ে দেন না। সুতরাং আমি আমারটা চেষ্টা করি যতটুকু ওইভাবেই করার জন্য। এনিওয়ে, অনেকে বলতেছেন ইমস আসছে কি করবেন। ভাই ইমসের ব্যাপারে পরিষ্কার বলি, ইমসের বিষয়টা পরিষ্কার শুনেন। আপনার ইমস আসছে, ট্যাক্স আসছে, আপনি দেন বা না দেন, আপনি বলতে মালিকের কথা বলতেছি, জানি যে টাকাটা কোথায় থেকে আসে। এনিওয়ে বুঝতে চেষ্টা করেন, মালিক দেয় বা না দেয়, এই দেওয়া বা নেওয়ার সাথে আপনার সানাতরিয়ার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হইল ওইটা, মালিক যখন এটা সেন্ড করছে, ওই সময় মালিকের ক্যাপাবিলিটি কি ছিল, সেটা যদি ইদনিয়া থাকে, সেটা যদি সঠিক থাকে, আপনি ট্যাক্স দেন বা না দেন, আপনি কাগজ পাবেন। মালিক কাজে রাখুক বা না রাখুক, আপনি কাগজ পাবেন। মালিক জীবিত থাকুক বা মরুক, আপনি কাগজ পাবেন 1 বছরের মিনিমাম। তাহলে এখন যদি আপনি কন্টিনিউ করেন, এটার সাথে কোনো সম্পর্ক নাই। যদি না আপনাকে প্রেফেক্টুরা থেকে না ডাকে, আপনি দিতে পারবেন। ইমসের ফান্ডে টাকা দিতেছেন, ইমসওয়ালারা কাগজ পাঠাইতেছে, স্বাভাবিক ব্যাপার, রাষ্ট্রীয় ফান্ডে টাকার দরকার। সুতরাং কে পেমেন্ট করবেন কে করবেন না, এটা বুঝা আপনারা ব্যবস্থা নেবেন। এবার আসেন আলোচ্যের বিষয়। আইনে এখনো আলোচ্য চাইতেছে। এই আলোচ্যের বিষয়টা আপনাদের রাস্তায় থেকে ভাঙা উচিত। এই কারণ বিষয় হলো এটা, রাষ্ট্র খুব ভালো করে জানে, রোম খুব ভালো করে জানে কতটি ভাষা আছে আর কতটি বিদেশি এখানে থাকে। এই বিদেশি এতটি বাসায় থাকতে হইলে কত মিটার জায়গার দরকার, সেটা এই বাসা আছে কি নাই, এটা তারা খুব ভালো করে জানে। তাহলে যেই জিনিসটা নাই, সেই জিনিসটা কেন আমাকে বাধ্য করব? যদি করে তাহলে ব্ল্যাক মার্কেট এটা বন্ধ করানো উচিত। কিন্তু কখন করা উচিত? যদি লোকগুলো উপস্থিত থাকে। আমরা যদি মনে করি রোমে 4 লক্ষ বিদেশি থাকে, এই 4 লক্ষ বিদেশি থাকার জন্য আমাদের 4-14 6-50 14 মিটার করে হলে 6-50 লক্ষ, 4 লক্ষ 6-50 লক্ষ মিটার স্কোয়ার আমাদের জায়গার দরকার। একটা কথা বললাম আর কি। তাহলে কতটি বাসা রেজিস্টার্ড আছে, কত মিটার বাসা আছে, অঙ্কের মতন হিসাব বাইর হয়ে যায়। তাহলে সেইটার বাহিরে যখন আপনি আমাকে কন্ডিশনে ফালাইবেন, তার মানে আমাকে ব্ল্যাক মার্কেটে যাইতে হইতেছে। সুতরাং পথ একটাই ভাই, আমাদের যে সমস্যাটার জন্য একটা জনমত সৃষ্টি করা। আমরা যখন একটা জনমত সৃষ্টি করতে পারবো, তাহলে কিন্তু অটোমেটিক প্রশাসন পিছিয়ে যাইতে বাধ্য। জনমতটা কি, আমরা নিজেরা যদি রাস্তায় নামি, ইটালিয়ান সংগঠনগুলো যদি আমাদের সাথে একটু করে, কি বলে, সাপোর্ট করে,
সাপোর্টটাই বা কখন করবে? এটা স্বাভাবিকভাবে জানেন। যদি একটা বড় আন্দোলন খাড়া করানো যায়, সেই আন্দোলনের ভিতরে যখন কন্টিনিউ হইব, তখন দেখবেন অটোমেটিক চারিদিক থেকে একটা সমর্থন আসবে। এরকম না যে ঘরের থেকে সবাই বৈশা থাকলেই একটা লোক আইসা পড়লো, আচ্ছা ওরা বিপদে পড়ছে ওদেরকে রক্ষা করি, তা না ব্যাপারটা। আমরা যে বিপদে আছি সেই বিষয়টাকে এক্সপ্লেইন করা, সেটার জন্য একটা জনমত সৃষ্টি করা, তারপর আমরা আশা করি যে অবশ্যই আল্লাহর রহমতে একটা ব্যবস্থা হবে। তাহলে আমরা ক্লোজ করার পূর্বে সানাতরিয়ার যে বিষয়টা, পাসপোর্ট যদি আপনার কি বলে কস্তুরায় জমা থাকে, সেটার যদি ভ্যালিডিটি থাকতে দেন, আপনার কোনো অসুবিধা নেই। নতুন পাসপোর্ট করতে এরকম কোনো বিষয় না। যদি ভ্যালিডিটি না থাকে, এর মাঝে যদি আপনাকে প্রেফেক্টুরায় ডাকে, সেই পাসপোর্ট দরকার হবে না। পাসপোর্টের ফটোকপি এবং দূতাবাসের একটা অ্যাটাস্টেশন নিয়ে গেলেও আপনার সৌজন্যের প্রসেসিং চলবে। এইবার যদি কেউ মনে করেন না পাসপোর্ট আপনি বানাইবেন, সেটা আপনার আইনজীবীর সাথে আলোচনা করেন। তারপরও বাংলাদেশ দূতাবাসের একটা পদ্ধতি, সেটা হলো আপনি যখন পুলিশ কাস্টডিতে পাসপোর্ট থাকার পরেও আপনি যদি বলেন যে আমার একটা পাসপোর্ট দরকার, দূতাবাস বলবো যে আপনার পাসপোর্ট যদি হারাই যায় তাহলে আমি দিতে পারি। এবং তাদের একটা মডেলও আছে আমি জানি, সেখানে তারা লেখাই নেই যে আপনার পাসপোর্টটা সমুদ্রপথে হারাই গেছে। আপনি সেই ডিক্লারেশন দিতে পারেন, আপনি ভুলে গেছেন পাসপোর্ট আসলে কই আছে, সুতরাং ওই ডিক্লারেশন দেওয়া কোনো প্রকার আইনগত না, সমস্যা নেই। তাহলে এইভাবে পাসপোর্টটার ব্যাপার আসলেন। এবার আসি আমরা ইমসের ট্যাক্স দিবেন কি দিবেন না। ইমস মালিকে দেয়। এখন যদি প্রশ্ন করেন, বুঝা নিয়েন, ইমস মালিক দেয়। এখন যদি প্রশ্ন করেন ভাই আমি কি ট্যাক্স দেব, ট্যাক্স দিলে কি, যদি প্রশ্ন হয় আমি কি ট্যাক্স দিব, ট্যাক্স দিলে কি আমার কি প্রেফেক্টুরার ডাক আসবে, যদি ওই প্রশ্ন করেন, তাহলে আমাদের উত্তর ট্যাক্সের সাথে প্রেফেক্টুরার ডাকার সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কি করবেন। চিত্তাধীনান্সার ব্যাপারে 10 বছর পার হয়ে যাওয়ার পরেও 14 বছর এসে সমস্যা সৃষ্টি করতেছে। perché non erano continue la residenza anche ultimo 4 anni, ma scherziamo। শুধু তা না, যাদের ছোটখাটো মামলা আছে, চিত্তাধীনান্সার বলতেছি, মামলা আর্কিভিউ হয়ে যাওয়ার পরেও, আর্কিভিউর কথাটা হলো রাষ্ট্রপক্ষ ওটা মামলাটার পরিচালনা করে নাই, যে কোনো কারণে ফাইল বন্দি করে দিয়ে দিছে, যে ছোট মামলা 5 বছর পার হয়েছে, 10 বছর পার হয়েছে, না আর মামলা দরকার নেই, আর্কিভিউ, ফাইল বন্ধ। সুতরাং এটা পক্ষ বিপক্ষ নেই, আর্কিভিউ করে দিচ্ছে। কিছু রিজেক্ট আসতেছে, আর্কিভিউ করছে, কিন্তু এরকম না তো সেই মামলার থেকে সে নিষ্পত্তি পাইছে। এবার বুঝেন কোথায় নিয়ে ঠেকাইছে। আচ্ছা, আমাদের কাছে আরও কিছু ফাইল আসছে, যারা ছোট সাজা হয়েছে 10 দিন 20 দিন। আর আমাদের বাংলাদেশ কমিউনিটির একটা চরিত্র আছে, রাগারাগি গালাগালি মারামারি হইলে মামলা করে গিয়া ছিনতাই মামলা, এটা আরেকটা চরিত্র, এই কিছুটা হিন্দি ফিল্মের স্টাইল আর কি। আপনি আমার গালি দিছেন, আমি আপনার গালি দিছি, বা হাত তুলছে বা শেষ, এই কথা গিয়া বলে না আমার গালি দিছে, আমি মার দিছি বা আমার মার দিছে, না, আমার গলার চেন ছিল, ছিনতাই করে নিয়ে গেছে, 4 জন বন্ধু রাস্তায় আটকাইছে, 20 টাকা করে মাসে নেয়, না দিলে মাইরা ফেলে, বানায় চানায় কাহিনী কিছু মামলা করে। 99.99% এই মামলাগুলো বানোয়াট মামলা, ফলস মামলা। এটা অবশ্যই বাংলাদেশ দূতাবাসের উচিত ইতালির বিচার বিভাগীয় সাথে একটা মিটিং করা, সেইখানে তাদের কাছে প্লেস করা সংস্কৃতির বিষয়টা, যে ব্যাপারটা এরকম। অবশ্যই দূতাবাস এই ক্ষমতা বহন করে না যে বিচার বিভাগরে দিবে, কি বলে, কোনো পরামর্শ দিবে না, তথ্য দিতে পারে। কোনো রাষ্ট্রই অন্য রাষ্ট্রের বিচার বিভাগে হাত দিতে পারে না। আর ইটালির বিচার বিভাগ এতটাই স্বাধীন, ইটালির নিজের রাষ্ট্র, নিজের সরকার এখানে হাত দেয় না। তাহলে তথ্য দিতে পারে যে হ্যাঁ আপনারা যে পানিশমেন্টগুলো দিতেছেন ঠিক আছে, তবে আমাদের সংস্কৃতিতে দেখা যায় এরকম কিছু বানোয়াট মামলা আছে। এবং আমি আমাদের কথা বলতেছি, আমাদের ধূমকেতুর কথা বলতেছি। তারপর আমি যখন বাংলাদেশ সমিতির সভাপতি ছিলাম, ওই সময়কার কিছু মামলার কথা বলতেছি, যে 99.99% মামলা যেটি হয়েছে বাংলাদেশ কমিউনিটির ছিনতাই, এটা টোটাল বানোয়াট মামলা, একের সাথে আরেকটা বানায়া করছে। যাই হোক, মূল কথায় আসি, ওই মামলাগুলোর ভিতরেও যাদের সাজা হয়েছে, পরবর্তীতে রিহাবিলিটেশনে চাওয়া হয়েছে, খেয়াল করেন ব্যাপারটা। এবং এ কনসেসলা রিহাবিলিটেশন আবার বিচার বিভাগ মানছেও। সেই রিহাবিলিটেশনে পাওয়ার পরেও চিত্তাধীনান্সা ক্যান্সেল করছে, কারণ ক্যান্সেলের ভিতরে লেখছে হ্যাঁ ঠিক আছে আদালত রিহাবিলিটেশনও করছে, কিন্তু পূর্বের অপরাধ তো আপনি করছেন। এবার কি বললেন,
সুতরাং ভাই, এটা আমি মনে করি যার সৌজন্য নাই, যার আছে, যার কার্তা আছে নাই, যার পাসপোর্ট আছে, ইতালিয়ান পাসপোর্ট আছে নাই, যিনি জমা করছেন, জমা করবেন না, শিশু জন্ম হয়েছে, হবে, হয় নাই, সবাই একটা প্রচণ্ড চাপের ভিতর আমাদেরকে রাখা হয়। এই চাপটার থেকে আপনার বাইর হইতে হবে। আপনি যদি এই ডকুমেন্টারি চাপটা থেকে একটু বাইর হইতে পারেন, আপনি কিন্তু একটা কাজ করতে সুবিধা হইব। কাজ করতে আমি বলতে চাইছি, একটা কাজ খুঁজতে, একটা জায়গায় চলাফেরা করতে আপনি শুধু। আর যখন ডকুমেন্টারি প্রেশারটা থাকে, তখন কিন্তু অন্য জিনিস আপনি খুব সুন্দরভাবে, আপনার ফ্যামিলির টেলিফোন করলে মন খিটখিটা থাকবো, রিকনজিউমেন্টে ফ্যামিলি চাইছেন, ওই পাশ থেকে হয়তো মনে করেন ম্যাডাম আপনাকে টেলিফোন করতেছে কবে আসবো, আপনি এখানকার একটা পদ্ধতির ভিতরে বিপদগত অবস্থায় হয়তো তারা বলছেন যে 2 মাস 3 মাসের ভিতরে তোমার ভিসা লাগিয়ে যাবো গিয়া, 2 বছর অন্তরে প্রেফেক্টুরায় ডাকে না। এই যে একটা অবস্থার একটা মেকানিজম সৃষ্টি করছে আমাদেরকে বলতে চাচ্ছি হলো শ্রমিকদেরকে, সেটা বিদেশি হোক ইটালিয়ান হোক, একই ব্যাপার। আমাদের একটু বেশি যেহেতু ডকুমেন্টের পেজ গোছাচ্ছে, আমাদেরকে একটা মানসিক চাপের ভিতরে দিয়ে রাখছে। এটা একমাত্র আপনার মাথার নিচে রাখার জন্য এবং আপনাকে মালিক দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য, এর বাহিরে অন্য কোনো কিছু না। এইটা সবাই একত্রিত হয়ে ভাঙতে হবে ভাই, এটা সবাই একত্রিত হয়ে ভাঙতে হইব। পুনরায় শেষ করার পূর্বে আপনাদেরকে বলছি, কবরস্থান এবং মসজিদের ব্যাপারে প্লিজ একটা বাক্স করেন কবরস্থানের জন্য। আজকে থেকে 10 পয়সা 20 পয়সা আপনি রাখা দেন। 10 পয়সা যদি মনে করি যে আপনি মনে করেন চিটই করলো, অনেকে লেগে বাচ্চাটা চিট করতেছে, মনে করি চিটই করলাম, তারপরেও তো আপনার ওই যে ইসের কি ডাব্বার বাক্স 10 পয়সা 20 পয়সার চিট। কিন্তু চিট যদি না করি, টেনশন, চিট যদি না করা হয় তাহলে কিন্তু আপনার এই 10 পয়সা 20 পয়সায় খুচরা পয়সায় কিন্তু আলহামদুলিল্লাহ 50,000 লোকের একটা কবরস্থানের বন্দোবস্ত হয়ে যাবে, যেটা 2, 4, 500 বছর কন্টিনিউ থাকবে বাই রোটেশন। কবর 20 বছর 30 বছর পর যদি কেউ চেঞ্জ করে, 3rd 4th জেনারেশন, তারা সিদ্ধান্ত নিব কী করব। তারপর আমরা 400 হেক্টর জায়গার উপর চিন্তা করতেছি, যদি প্রয়োজন হয় তো পরে বড় করবো আরও। আমরা তো 400 হেক্টর জায়গা নিয়ে আপাতত 36 + 16 সম্ভবত 52 বা 42, 36, 16, 52 কি বলে হেক্টরের উপর মূল। এটা এরপর দরকার হয় উইংস বাড়াবে। এটা আরেকটা বিষয় শেষ করতেছি, খুব মাইনরলি প্লিজ একটু শুনেন। কোনো একজন লোক লেখছে যে কবরস্থানের সাথে, মুসলিম কবরস্থানের সাথে কুকুর বিড়াল কবর দেওয়া হবে, আপনার লাশ কুকুরের পাশে থাকবে। এটা সুন্দর প্রসঙ্গ তুলে আনছেন। যিনি তুলছেন সেটা তার যতটুকু ভাব ধারণা তিনি সেটাই প্রকাশ করছেন। সেটার বিষয়টা হইল এরকম যে কবরস্থানের যেই বাউন্ডারি, সেখানে তো অবশ্যই মানুষ কবর দেওয়া হয়। ইভেন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যেখানেই কবর বা চিতা আছে, সেখানে কিন্তু ওইটার ভিতরে আবার পশু পাখিরে দেয় না। খেয়াল করেন ব্যাপারটা। তাহলে যারা এই ব্যাখ্যা টানতেছে যে কবরস্থানের মুসলমানের পাশে কুকুর বিড়াল দেওয়া হবে, এটা একটা অপপ্রচার করা হচ্ছে। মূল প্রজেক্ট হলো এইটা, কবরস্থানটা মুসলিম কবরস্থান, মুসলিম রীতিতে। এই বাউন্ডারির বাহিরে যেহেতু আমাদের 400 হেক্টর জায়গা, হয়তো 2-4 হেক্টর জায়গার দরকার, সেটা হলো কি ইটালিয়ান সংস্কৃতির সাথে নিজেদের ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য। পের লা ফ্রাত্তাল্লেন্সা, পের ব্রাদারহুড। আমরা এই কমিউনিটিতে থাকি, এখানে বসবাস করি, তাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করার জন্য। তারা কিন্তু অনেকে বাসায় বিড়াল পালে, কুকুর পালে। ধর্মীয়ভাবে আমি মুফতিদেরকে জিজ্ঞাসা করছি, এই বিড়াল কুকুর পোড়ায় ফেলানো কি এটা উচিত না কি, বিষয়টা কি? ধর্মীয়ভাবে বলছে কোনো অবস্থাতেই যাতে এটা পরিবেশ দূষণ না করে। তাহলে মারার পর পশু পাখিও যদি মারা যায়, তাহলে সেটা মাটির নিচে দিতে হবে। তাহলে মাটির নিচে যদি দিতে হয়, তাহলে সেটাকে না পোড়ায় মাটির নিচে দেওয়াটাই উত্তম। সেই কারণে সিকিয়ামাইন ইতালিয়া চিমিতেরো পের আনিমালি দোমেস্টিসি, চিমিতেরো পের আনিমালি দোমেস্টিসি, অর্থাৎ গৃহপালিত পশুর জন্য করা, এই কবরের মতোটা বানানো। সেটার পাশে ছোট্ট একটা জায়গা, ফ্রি অফ কস্ট। ইটালিয়ান যদি মনে করে তার একটা গৃহপালিত পশু মারা গেছে, আমরা তাকে পোড়ানোর থেকে বা ফিরানোর জন্য যে আমাদের এখানে জায়গা আছে, আপনি এখানে এসে মাটি চাপা দিতে পারেন।
তাহলে বিষয়টা হলো কি, ইটালিয়ান বুঝতে পারলো যে আমরা টোটাল আলাদা কিছু নই, এবং আমরা তাদের যে সমাজের বৃহৎ একটা অংশ পশুপ্রেমিক, তাদের সাথে একাত্মতা ঘোষণা করি, বিনামূল্যে একটা জায়গা থাকবে যেখানে তারা এসে নেয়, মাটি চাপাতে গেল তার পোষা জিনিস। শুধু তার না, আপনার বাসায়ও, মুসলমানের বাসায় যদি, ইটালির বাসায় কেন, আপনি যদি এটা বিড়াল পালেন, কুকুর পালেন, আমার প্রশ্ন, এই বিড়ালটা মারা গেলে কি করবেন? ডাস্টবিনে নিয়ে ফেলাই দেবেন? আপনি কি রাস্তার যে আমার মন দেখছেন নিয়ে ফেলাইবেন, নাকি ইসের ত্রাস্তে বেড়ে ফিউমিতে নিয়ে ফেলাই দেবেন? এটা কোন ধরনের অবাস্তব প্রশ্ন বাজারে নিয়ে আসেন? আচ্ছা, তাহলে আমার বাসায়ও যদি খ্রিস্টান বাদ দিলাম, হিন্দু বাদ দিলাম, ইটালিয়ান বাদ দিলাম, অনেক বাংলাদেশের বাসায় আছে না যে বিষয় কি বিড়াল পারেন, কুকুর হয়তো পারে না, আমি দু একটা ফ্যামিলি দেখছি কুকুরও পালে, মনে করি আপনার বিড়ালটা মারা গেল, আপনি বিড়ালটা কী করবেন? ফলে সেই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, ইটালিয়ান সংস্কৃতির সাথে আমাদের ভ্রাতৃত্বটা করার জন্য ওই প্রজেক্টের সাথে এটা একটা প্রজেক্ট আছে। এনিওয়ে, কথা অনেক দীর্ঘায়িত করছি, ভুল ভ্রান্তি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুনরায় ইনভাইট করছি, permesso di soggiorno per tutti senza condizione del datore di lavoro, rilascio immediatamente minimo per un anno per la sanatoria, rinnovo senza residenza, basta con il domicilio dove io abito, la cittadinanza non per continuo 10 anni, accumulato 10 anni, meglio 5 anni, però তারপরও যদি তারা না মানে তাহলে কন্টিনিউ 10 বছর না, পুরাটা 10 বছর হইলেই হইব, অর্থাৎ আমার 12 বছরে 10 বছর হয়েছে একসাথে, আমরা সেটার উপর দাবি চালাচ্ছি যে শিশু এখানে জন্ম হবে তার অটোমেটিক ইটালিয়ান নাগরিকত্ব দিতে হবে। এই বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা 12ই এপ্রিল সকাল 10টায় রোম প্রেফেক্তুরা পিয়াসা ভেনিসের সম্মুখে সমাবেশের আয়োজন করা হয়েছে ইটালিয়ানদের সাথে। আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।